হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আমার লং ভিডিওতে জেনারেল সায়েন্সের কী সিলেবাস আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এর কী সিলেবাস আছে সেটা আমি সম্পূর্ণ বলে দিয়েছি আমার একটা লং ভিডিওতে। তোমরা যদি না দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে তোমরা দেখে নিতে পারো। সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসেছিলো যে দাদা তুমি কিভাবে পড়ো বইটা, সেই বইটার একটা চ্যাপ্টার তুমি আমাদের পড়ে দেখাও। তো আমি আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি ক্লাস 9-এর একটা চ্যাপ্টার, টিস্যু বা কলা। এই চ্যাপ্টারটার প্রাণী কলা, এই উদ্ভিদ কলা প্ল্যান্ট টিস্যু যেটা আছে সেটা আমি তোমাদের পড়ে দেখাবো যে আমি কীভাবে পড়ি। তো এটা হচ্ছে আমার বুক। তো আমি তোমাদের আস্তে আস্তে উদ্ভিদ কলা যেটা আছে সেই উদ্ভিদ কলাটা আমি তোমাদের পড়ে দেখাবো। তো চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যাক। আমি বেশি কিছু তোমাদের পড়াবো না, আমি যেখান থেকে যেগুলো আমি ফলো করি আর কি, যেগুলো গ্রিন লাইন মার্ক করা আছে আমি সেগুলো বুঝিয়ে বুঝিয়ে তোমাদের পড়িয়ে দেবো। এককোষী জীবের ক্ষেত্রে একটি মাত্র কোষই জীবের সব মৌলিক কাজ সম্পন্ন করে। এর মানে হচ্ছে কোষ তো তোমরা জানোই যে এককোষী এবং বহুকোষী দুই প্রকারের হয়ে থাকে। তো এখানে বলছে এককোষী জীবের ক্ষেত্রে একটি মাত্র কোষই জীবের সব মৌলিক কাজ সম্পন্ন করে, মানে একটি মাত্র কোষই এককোষী জীবের সমস্ত মৌলিক কাজগুলো যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ করে। এর উদাহরণ হচ্ছে অ্যামিবা। অ্যামিবা তার একটি মাত্র কোষ দিয়েই খাদ্য গ্রহণ, চলন এবং গ্যাসীয় বিনিময় রেচন কার্য সম্পন্ন করতে পারে। এখানে বড় বড় করে লিখে দেওয়া আছে, এখান থেকে ডাইরেক্ট লাইন তুলে কোশ্চেন চলে আসতেও পারে। তা আমি এমনভাবে গ্রিন মার্কগুলো করেছি যাতে একটা কোশ্চেনও যেন বাদ না যায়। আর গ্রিন মার্কগুলো করেছি কারণ সেখান থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ এটা কোশ্চেন আসতে পারে, এর কারণে আমি গ্রিন মার্কটা করেছি। তো নেক্সট, বহুকোষী জীবে শ্রম বিভাজন পরিলক্ষিত হয়। এটা আমাদের এলপিতে না তো টেকনিশিয়ানে এই কোশ্চেনটা এসেছিল। শ্রম বিভাজন মানে হচ্ছে লেবার ডিভিশন। লেবার ডিভিশন কোন জীবে পরিলক্ষিত হয়, মানে দেখা যায় আর কি। তো এটা অ্যান্সার হবে বহুকোষী জীবে। বহুকোষী জীবে শ্রম বিভাজন পরিলক্ষিত হয়। এদের সোজা বা খাড়া হয়ে থাকতে হয় বলে দেহে প্রচুর পরিমাণে ভার বহনকারী কলা বর্তমান। এই ভার বহনকারী কলাগুলোই সাধারণত মৃত কোষ দ্বারা গঠিত। এখানে উদ্ভিদ, আমার লেখাটা ইগনোর করবে প্লিজ, আমি তোমার এত তাড়াহুড়োতে লিখি আর আমার নিজে বুঝলে হলো সেরকমভাবে লিখি, তাই আমার লেখাটা ইগনোর করবে। আমি যেটা বলছি সেটা শোনো। উদ্ভিদের মধ্যে যদি কঠোরতা না থাকে তাহলে উদ্ভিদটা দেখবে সোজাভাবে উপরের দিকে উঠতে পারে না, সোজাভাবে উপরের দিকে উঠতে পারে না, নুইয়ে পড়ে। তো সোজাভাবে খাড়া হয়ে উপরে ওঠার জন্য উদ্ভিদে অনেক পরিমাণে, বেশি পরিমাণে মৃত কোষ বর্তমান থাকে। তো এখান থেকে তোমরা কি জানতে পারলে যে দেহে প্রচুর পরিমাণে ভার বহনকারী কলা বর্তমান। এই ভার বহনকারী কলাগুলোই মৃত কোষ দ্বারা গঠিত। নেক্সট, এরা উদ্ভিদের তুলনায় অনেক বেশি শক্তি ব্যবহার করে। এদের দেহের বেশিরভাগই কলাই সজীব, মানে এটা বলছে প্রাণী দেহের কথা। প্রাণী দেহের তুলনায় প্রচুর পরিমাণে উদ্ভিদ দেহের তুলনায় প্রচুর পরিমাণে শক্তি প্রাণী দেহে ব্যবহার হয়। এই কারণে এদের কোষগুলো সবই সজীব কোষ। বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে উদ্ভিদ কলাকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। বিভাজন ক্ষমতা মানে উদ্ভিদকে আবার ভাগ করছে, মানে উদ্ভিদ কলাকে ভাগ করে নিচ্ছে। তো দুটি ভাগে ভাগ করা যায়, বর্ধনশীল কলা বা ভাজক কলা, মানে একে বলে মেরিস্টিমেটিক টিস্যু, মেরিস্টিমেটিক টিস্যু, এবং স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। এটা হচ্ছে দুটো কলা উদ্ভিদ কোষের। উদ্ভিদ কোষের দুটো কলার নাম কি? মেরিস্টিমেটিক টিস্যু বা ভাজক কলা বা বর্ধনশীল কলা, এবং স্থায়ী কলা মানে হচ্ছে পার্মানেন্ট টিস্যু। এই দুটো হচ্ছে উদ্ভিদ কোষের টিস্যু। এবার আসি নেক্সট, উদ্ভিদ কলা। উদ্ভিদ কলা মানে তো প্ল্যান্ট টিস্যু হয়ে যাচ্ছে, আর ভাজক কলা মানে মেরিস্টিমেটিক টিস্যু, যেটা বললাম মেরিস্টিমেটিক টিস্যু। নেক্সট, এত বড় বুক দেখে মনে হচ্ছে অনেক কিছু আছে, কিন্তু এর মধ্যে আমি যেগুলো মার্ক করেছি সেগুলোই তোমার হচ্ছে কোশ্চেন, বাকি কিন্তু সব বেকার, অত পড়ে কোনো লাভ নেই। চলো নেক্সট পড়াতে আসা যাক। উদ্ভিদের বৃদ্ধি কেবলমাত্র দেহের কিছু নির্দিষ্ট অঞ্চলেই ঘটে। তোমরা দেখবে যে উদ্ভিদ দেহের নির্দিষ্ট কিছু অঞ্চলেই ঘটে, যেমন কাণ্ডে উদ্ভিদের বৃদ্ধিটা ঘটে মেনলি, উদ্ভিদের মিডিলে কিন্তু বৃদ্ধিটা কখনোই ঘটে না। তো সেটাই বলছে উদ্ভিদের বৃদ্ধি কেবলমাত্র দেহের কিছু নির্দিষ্ট অঞ্চলেই ঘটে। এর কারণ হলো দেহের শুধুমাত্র ওই সব অঞ্চলেই বিভাজনক্ষম ভাজক কলা সীমাবদ্ধ থাকে। মানে কাণ্ড, উদ্ভিদের যে কাণ্ড আছে, কাণ্ডতে দেখবে তোমাদের বৃদ্ধিটা ঘটে, আর মূলটা নিচের দিকে বৃদ্ধি পায়, তো মূলেও দেখবে বৃদ্ধিটা ঘটে।
তো এবং কাণ্ড ওর মূলে বেশি পরিমাণে যে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু সেটা সীমাবদ্ধ থাকে। তো সেটা এখানে বলতে চাইছে উদ্ভিদ দেহে ভাজক কলার অবস্থানের ওপর ভিত্তি করে এই কলাকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। আচ্ছা, এবার বলছে মেরিস্টেমেটিক টিস্যু যেটা আছে সেটা উদ্ভিদের বিভিন্ন বর্ধনশীল কলায়, মানে যেখানে উদ্ভিদ বেড়ে ওঠে সেই সমস্ত কলায় বর্তমান থাকে হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। তো এই মেরিস্টেমেটিক টিস্যু কোথায় কোথায় বর্তমান থাকে সেইটাকে আবার 3টে ভাগে ভাগ করেছে। তো কোথায় কোথায় ভাগ করে? অগ্রস্থ, অগ্রস্থ মানে হচ্ছে একদম আগাগোড়া বলছে যেটাকে, মানে কাণ্ড বলছে যেটাকে, সেটা হচ্ছে অগ্রস্থ। পার্শ্বস্থ, পার্শ্বস্থ মানে হচ্ছে ল্যাটারাল, মানে পাশের, মানে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটা যেটা বলছে সেটা। আর নিবেশিত ভাজক কলা মানে এই কাণ্ডের যে মোটা হচ্ছে এই মোটাটার কথা বলছে। এখানে তোমরা বুঝতে পারছো, দেখো যে এটা হচ্ছে একটা তোমার গাছ ধরতে পারো, গাছের এই জায়গাটা হচ্ছে তোমার কাণ্ড, মানে এখান থেকে নতুন নতুন পাতা বেরোয়, গাছটা আরও বৃদ্ধি ঘটে। তো এইটাকে বলছে অগ্রস্থ ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলাকে বলে এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু। তারপরে হচ্ছে নিবেশিত ভাজক কলা, মানে এই জায়গাটুকু বলছে অগ্রস্থ, আর পার্শ্বস্থর মিডিলের জায়গাটাকে বলছে নিবেশিত ভাজক কলা। এটাকে বলছে ইন্টার ক্যালোরি মেরিস্টেমেটিক টিস্যু। আর এই কাণ্ডের পার্শ্বে, মানে একটা গাছ যে পাতলা হয়ে উঠছে, তো পাতলা হয়ে তো সারা জীবন থাকবে না, ওটা তো একটু মোটা হবে, মোটা হয়ে বড় একটা বৃক্ষে, মানে বট গাছের মতো বড় বৃক্ষে পরিণত হবে। তো সেটা কিভাবে ঘটে? সেটা ঘটে পার্শ্বস্থ ভাজক কলা বা ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যুর দ্বারা। মানে এই পার্শ্বের, মানে গাছের যে কাণ্ড আছে কাণ্ডের পার্শ্বের বৃদ্ধিটা ঘটে, মানে কাণ্ডটা মোটা হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অগ্রস্থ ভাজক কলা কোনটাকে বলছে, নিবেশিত ভাজক কলা কোনটাকে বলছে, আর পার্শ্বস্থ ভাজক কলা কোনটাকে বলছে। দেন আমরা চলে আসি অগ্রস্থ ভাজক কলার কাজ কি কি আছে। তো অগ্রস্থ ভাজক কলা কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে এবং কাণ্ড ও মূলের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। এই কোশ্চেনটা আমার টেকনিশিয়ানও এসেছিলো এবং এএলপিতেও এসেছিলো। এটা খুব স্টার মেরে রেখেছি, দেখো এটা খুব ভালোভাবে তোমরা বুঝবে যে অগ্রস্থ ভাজক কলা মানে হচ্ছে এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু কোথায় কোথায় পাওয়া যায়। সেটা পাওয়া যায় কাণ্ডতে পাওয়া যায়, মানে এই কাণ্ডতে পাওয়া যায়, আর পাওয়া যায় মূলের যে নিচে, মানে কাণ্ড তোমার সূর্যের দিকে বৃদ্ধি পায়, আর মূল তোমার হচ্ছে যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে বৃদ্ধি পায়। তো দুটোই, মানে কাণ্ডতে এবং মূলের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়, কাণ্ডকে লম্বা করে এবং মূলের দৈর্ঘ্যকেও লম্বা করে। এটাকে বলছে অগ্রস্থ ভাজক কলা। পার্শ্বস্থ ভাজক কলার ক্যাম্বিয়াম ক্রিয়ায় কাণ্ড ও মূলের পরিধির বৃদ্ধি ঘটে। মানে পার্শ্বস্থ ভাজক কলা মানে হচ্ছে ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু। তো ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু কাণ্ড, এই যে তোমরা কাণ্ড দেখতে পাচ্ছ, এই কাণ্ড এবং মূলের যে পরিধি আছে, মানে এটার বৃদ্ধি ঘটায়, মানে এটাকে বড় করে তোলে, মানে গাছটাকে মোটা করে তোলে। ওটাকে বলছে পার্শ্বস্থ ভাজক কলার কাজ। ওটাই হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলার কাজ। কিছু উদ্ভিদের কাণ্ডের পর্বের কাছাকাছি নিবেশিত ভাজক কলা অবস্থান করে। মানে নিবেশিত ভাজক কলা অত ইম্পর্টেন্ট নয়, নিবেশিত ভাজক কলাটা এতটাও আসে না। আসে তোমার অগ্রস্থ ভাজক কলা কোথায় অবস্থান করে এবং কি কাজ করে। অগ্রস্থ ভাজক কলা হচ্ছে কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে এবং দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। এইটাকে বলছে দৈর্ঘ্য মানে হচ্ছে ওপরের দিকে কিংবা নিচের দিকে সোজাসুজিভাবে বেড়ে যাবে। আর পরিধি মানে হচ্ছে, তোমরা তো জানোই যে পরিধি কোনটাকে বলে। এই কাণ্ডটা পাতলা আছে, এই পাতলা থেকে এটা মোটা হয়ে যাবে, তো এটাকে বলছে পরিধি। নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমি একটু লিখে রেখেছিলাম আলাদা করে, যেটা আমার মনে থাকে এই জন্য সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টিস্যু, ঠিক আছে, মেন হচ্ছে টিস্যু থেকে দুটো ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। তো মেরিস্টেমেটিক টিস্যু থেকে হচ্ছে এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু, ইন্টারক্যালোরি মেরিস্টেমেটিক টিস্যু আর ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু। আর পার্মানেন্ট টিস্যুটা এখন আমরা পড়বো। পার্মানেন্ট টিস্যু দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট, একটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট। এরও আবার আলাদা আলাদা ভাগ আছে। চলো সেটা আবার দেখা যাক। খুব ভাইটাল একটা চ্যাপ্টার, মানে প্রচণ্ড পরিমাণে মনে রাখতে হবে, তারপর তোমরা মনে করতে পারবে, ঠিক আছে। তো চলো এখান থেকে শুরু করে যাক। ভাজক কলার কোষগুলো, মানে মেরিস্টেমেটিক টিস্যুর যে কোষগুলো আছে সেগুলো হচ্ছে খুবই সক্রিয়, ঘন সাইটোপ্লাজম যুক্ত, পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট এবং সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত। কোষগুলি কোষ গহ্বরবিহীন, মানে কোষ গহ্বর মানে হচ্ছে
কোষ ভ্যাকুয়ালস বলছে যেটাকে, শূন্য স্থান, সেটাকে বলছে কোষ গহ্বর। তো কোষ গহ্বরবিহীন মানে তাতে কোনো, এই কোষগুলোর মধ্যে কোনো শূন্যস্থান থাকে না। আর এই ভাজক কলা বা মেরিস্টেমেটিক যে টিস্যুগুলোর কোষগুলো আছে সেগুলো খুব সক্রিয় হয়, ঘন সাইটোপ্লাজম যুক্ত হয় এবং পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট হয়, এবং তাতে সুস্পষ্ট মানে নিউক্লিয়াস তাদের সুস্পষ্টভাবে দেখা যায়, এটাই বলতে চাইছে এখানে। এবার আসি স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। কোষের স্থায়ী আকৃতি এবং কাজ করার ক্ষমতা অর্জনের পদ্ধতিকে বিভেদীকরণ বা ডিফারেন্টিয়েশন বলে। বিভেদীকরণের ফলেই বিভিন্ন প্রকার স্থায়ী কলা তৈরি হয়। বিভেদীকরণ মানে ডিফারেন্টিয়েশনের ফলেই কিন্তু বিভিন্ন প্রকার স্থায়ী কলা তৈরি হয়। আর কোষের স্থায়ী আকৃতি মানে কোষের আকার কি হবে, কোষ কি কাজ করবে, এই ক্ষমতা অর্জনের পদ্ধতিকে বলছে বিভেদীকরণ বা ডিফারেন্টিয়েশন। আর বিভেদীকরণের ফলে মানে ডিফারেন্টিয়েশনের ফলে বিভিন্ন প্রকার স্থায়ী কলা তৈরি হয়। নিশ্চয়ই তোমরা এগুলো নোটস করে নেবে, নাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে অনেকটা প্রবলেম হয়ে যাবে। এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটা ভাইটাল, অনেকটা মনে রাখার চ্যাপ্টার, তোমাকে ভালোভাবে বারবার পড়তে হবে, তারপর তুমি এটা কিন্তু মনে রাখতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যুর এই যে বিভেদীকরণ ডিফারেন্টিয়েশনের ফলে বিভিন্ন প্রকার স্থায়ী কলা তৈরি হয়, তো সেটার এক নম্বর হচ্ছে সরল স্থায়ী কলা, সিম্পল পার্মানেন্ট টিস্যু। এইখানে তোমার বোঝার একটু ব্যাপার আছে। সাধারণত বহিত্বকের নিচে অবস্থিত বহিত্বক মানে বুঝতে পেরেছো, বাইরের যে আস্তরণ যেটাকে আমরা এপিডার্মিস বলি, সেটার নিচে অবস্থিত কিছু কোষস্তরই হলো সরল স্থায়ী কলা, যেটা সিম্পল পার্মানেন্ট টিস্যু। সরল স্থায়ী কলার মধ্যে অধিকাংশই প্যারেনকাইমা কলা, মানে বেশিরভাগ সরল স্থায়ী কলার মধ্যে অধিকাংশই হচ্ছে প্যারেনকাইমা কলা, এবং কিছু অংশ আছে যেগুলো অন্য কলা, যেটা আমরা পরে দেখব। তো চলো, এই কলা তুলনামূলকভাবে কম বিশেষিত পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট এবং সজীব কোষের সমন্বয়ে গঠিত। সাধারণত কোষগুলো শিথিলভাবে মানে ফাঁকাভাবে অবস্থান করে। মানে অনেকগুলো কোষ কি হয় যে একটা দুটো তিনটে চারটে মানে অনেক ঘনভাবে অবস্থান করে, কিন্তু প্যারেনকাইমা কলায় কোষগুলো শিথিলভাবে মানে একটু ফাঁক হয়ে অবস্থান করে। এই কারণে এর যে কোষপ্রাচীরটা আছে সেটা হচ্ছে পাতলা। সাধারণত কোষগুলো শিথিলভাবে সজ্জিত হওয়ায় কোষগুলোর মাঝে মাঝে কতকগুলো বড় বড় ফাঁকা স্থানের সৃষ্টি হয়, এবং এই ফাঁকা স্থানগুলোকে কোষান্তর স্থান বা কোষান্তর রন্ধ্র বলে। কিছু কিছু প্যারেনকাইমা কলা ক্লোরোফিল বিশিষ্ট হওয়ায় এরা সালোক সংশ্লেষ করতে পারে। ওই যে বললাম যে বহিত্বকের নিচে বেশিরভাগ কলাই হচ্ছে প্যারেনকাইমা কলা। তো প্যারেনকাইমা কলার মধ্যে কিছু কিছু প্যারেনকাইমা কলায় ক্লোরোফিল অবস্থান করে। এখানে লেখা আছে সম্পূর্ণ একদম লেখা আছে, এর পাই টু পাই কোশ্চেন আসবে, এগুলো উঠেই আমাদের আরআইবি কোশ্চেন করে। তুমি যদি এই বইটাকে পুরো লাইন বাই লাইন মুখস্থ করে নিতে পারো একদম, তাহলে তোমার একটাও কিছু আটকাবে না। এখানে বলা আছে কিছু কিছু প্যারেনকাইমা কলা ক্লোরোফিল বিশিষ্ট হওয়ায়, কিছু কিছু কেন বললো, কারণ ওখানে বলেই দিয়েছে এপিডার্মিস মানে যে বহিত্বক আছে, বহিত্বকের নিচে তো বেশিরভাগ কলাই হচ্ছে প্যারেনকাইমা কলা। তো প্যারেনকাইমার মধ্যে এই প্যারেনকাইমা কলার মধ্যে কিছু পরিমাণ প্যারেনকাইমা কলা ক্লোরোফিল বিশিষ্ট হয়, এই কারণে তারা সালোক সংশ্লেষ করতে পারে এবং এদের ক্লোরেনকাইমা বলে। এবার বুঝতে পারলে যে বেশিরভাগ কলাই হচ্ছে প্যারেনকাইমা কলা, তার মধ্যে কিছু পরিমাণ প্যারেনকাইমা কলায় ক্লোরোফিল অবস্থান করে, এর জন্য এদের বলা হয় ক্লোরেনকাইমা। আর জলজ প্রাণী, এবার দেখো, জলজ উদ্ভিদের দেহে উপস্থিত কিছু বড় বড় বায়ুগহ্বর বিশিষ্ট প্যারেনকাইমা কলা এদেরকে জলে ভাসতে সাহায্য করে। বায়ুগহ্বর মানে এয়ার ক্যাভিটিস দিয়ে দিবে তোমাকে পরীক্ষায়, বায়ুগহ্বর কিন্তু না দিতেও পারে, ট্রান্সলেট কিন্তু না হতেও পারে, তাই ইংলিশটা জেনে রাখা খুবই দরকার। জলজ উদ্ভিদের দেহে উপস্থিত কিছু কিছু বড় বায়ুগহ্বর বিশিষ্ট প্যারেনকাইমা কলা এদের জলে ভাসতে সাহায্য করে। আবার এর মধ্যেই কিছু কিছু প্যারেনকাইমা কলা জলে ভাসতে সাহায্য করে উদ্ভিদদের। এই ধরনের প্যারেনকাইমা কলাকে বলা হয় এরেনকাইমা। তাহলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ যে এপিডার্মিস বললাম, এপিডার্মিসের নিচে হচ্ছে তোমার বেশিরভাগ প্যারেনকাইমা অবস্থান করে। তো ওই প্যারেনকাইমার মধ্যেই কিছু প্যারেনকাইমা হচ্ছে তোমার ক্লোরোফিল বিশিষ্ট, যারা সালোক সংশ্লেষ করতে পারে, এদের বলা হচ্ছে ক্লোরেনকাইমা। প্যারেনকাইমারই কিন্তু ভাগ এটা, ক্লোরেনকাইমা নট এটা সিম্পল পার্মানেন্ট টিস্যু। সিম্পল পার্মানেন্ট টিস্যুর ভাগ কিন্তু নয়, সিম্পল পার্মানেন্ট টিস্যুর ভাগ কিন্তু হচ্ছে প্যারেনকাইমা, অনলি প্যারেনকাইমা। আর এইটা যে বললাম ক্লোরেনকাইমা, এই ক্লোরেনকাইমাটা হচ্ছে ক্লোরেনকাইমা, এই ক্লোরেনকাইমা আর এরেনকাইমা, এই দুটো দেখতে পাচ্ছ, ক্লোরেনকাইমা অ্যান্ড এরেনকাইমা, এই দুটো কিন্তু হচ্ছে প্যারেনকাইমার ভাগ।
মাথায় ঢুকিয়ে নেবে ঠিক করে। এরপরে আসছে কোলেনকাইমা। এইটা হচ্ছে তোমার সিম্পল পার্মানেন্ট টিস্যুর ভাগ। মানে তোমাদেরকে যদি আমি আলাদা করে নোট করে রেখেছি, এইটা দেখো তুমি, এটা দেখলে তুমি বুঝতে পারবে। সিম্পল পার্মানেন্ট টিস্যুর মধ্যে প্রথম হচ্ছে প্যারেনকাইমা, তারপরে হচ্ছে কোলেনকাইমা, আর তারপরে হচ্ছে স্কেরেনকাইমা। প্যারেনকাইমাটা হচ্ছে পাতলা, আর কোলেনকাইমাটা হচ্ছে ফ্লেক্সিবল, আর স্কেরেনকাইমাটা হচ্ছে হার্ড। ঠিক আছে, এইবার আসছে কি আমি যেটা বলে দিলাম এখনই, ক্লোরেনকাইমা আর এরেনকাইমা। এটা হচ্ছে প্যারেনকাইমার ভাগ। এটা তোমরা ভালোভাবে দেখে নাও। প্যারেনকাইমার মধ্যে যার মধ্যে ক্লোরোফিল উপস্থিত থাকবে এবং সালোক সংশ্লেষ করতে পারবে তাকেই বলা হয় ক্লোরেনকাইমা। আর যে জলে ভাসতে সাহায্য করবে তাকে বলা হয় এরেনকাইমা। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে? চলো নেক্সট কোলেনকাইমা পড়া যাক। কোলেনকাইমা সম্বন্ধে এবার পড়া যাক। কোলেনকাইমা হলো অপর এক ধরনের স্থায়ী কলা, এখানে কিন্তু লেখা আছে দেখো, যা উদ্ভিদ দেহের নমনীয়তা বজায় রাখে। একটি উদ্ভিদ দেহের বিভিন্ন অংশকে, যেমন আকর্ষণ, লতানো উদ্ভিদের কাণ্ড না ভেঙে গিয়ে প্রয়োজন মতো বাঁকাতে সাহায্য করা। মানে তোমরা ওই দেখেছো নিশ্চয়ই কুমড়ো গাছ বা সিম গাছ যেগুলো মানে বেড়ার ওপর লতিয়ে লতিয়ে চলে, সেই সমস্ত গাছে এই কোলেনকাইমার মাত্রাটা একটু বেশি পাওয়া যায়। কারণ সেগুলো এখানে তো বলেই দিয়েছে, একটি উদ্ভিদের বিভিন্ন অংশকে, যেমন আকর্ষণ, এটা দেখবে তোমার কি গাছে থাকে জানো, সরি ভুলে গেলাম, ওই লাউ গাছে তোমরা দেখতে পাবে যে একটা কিছু আছে লাঠিফাটি, সেটাকে জড়িয়ে ধরে নেয়। সেই আকর্ষণ এবং লতানো উদ্ভিদের কাণ্ড না ভেঙে গিয়ে প্রয়োজন মতো বাঁকাতে সাহায্য করা, এই সমস্ত কাজ করে কোলেনকাইমা। এই কলা উদ্ভিদকে যান্ত্রিক সহায়তা প্রদান করে। যান্ত্রিক সহায়তা মানে যে না ভেঙে যেন না যায়, ভেঙে না গিয়ে যেন সঠিকভাবে যেদিকে বেঁকতে ইচ্ছা হয় সেদিকে বেঁকতে পারে, এই কলা এই জন্য দায়ী। পত্রবৃন্তের ত্বকের নিচে আমরা এই কলা দেখতে পাই। পত্রবৃন্তের ত্বকের নিচে আমরা এই কলাকে দেখতে পাই। এই কলার কোষগুলো সজীব, লম্বাটে এবং অসমভাবে স্থূল প্রাচীর যুক্ত হয়। এইটা কিন্তু আসতে পারে। তো এই জায়গাটা তোমরা অনেকে ভালো করে মনে রাখবে যে কোলেনকাইমা কলার আকৃতি কীরকম হয়। তো এই কলার কোষগুলোর আকৃতি কীরকম হয়, এই কলার কোষগুলো সজীব, লম্বাটে এবং অসমভাবে স্থূল প্রাচীর যুক্ত হয়। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে। এই অসম স্থূলীকরণ সাধারণত কোষের কোণ বরাবর ঘটে। এখানে বলে দেবে এই অসম স্থূলীকরণ, কোলেনকাইমা কোষে অসম স্থূলীকরণ সাধারণত মানে কি বরাবর ঘটে, এটা তোমাকে কোণ বরাবর বলতে হবে, বা একটু আলাদা টাইপে ঘুরিয়ে তোমাকে দিতে পারে। তো আমি এখান থেকে এটুকু মার্ক করে রেখেছি, এখান থেকে এটুকু তোমরা মুখস্থ করে নেবে বা নোটস করে নেবে একদম পারফেক্টভাবে, প্রপারভাবে। এখানে আমি আমার বোঝার জন্য আমি আলাদা করে লিখে রেখেছি। প্লিজ আমি সবাইকে বলছি, আমার হাতের লেখা কিন্তু ইগনোর করবে। আমি কিন্তু আমার নিজের বোঝার জন্য লিখে রেখেছি, মানে যেমনভাবে হয়েছে আমি লিখে রেখেছি। এপিডার্মিসের নিচে অবস্থিত, এপিডার্মিস মানে হচ্ছে বহিত্বকের নিচে অবস্থিত বেশিরভাগই হচ্ছে প্যারেনকাইমা কলা। যেসব প্যারেনকাইমা কলাতে ক্লোরোফিল থাকে, সালোক সংশ্লেষ করতে পারে, তাদের বলা হয় ক্লোরেনকাইমা। এটা মোস্ট ইম্পর্টেন্ট বলে আমার মনে রাখার জন্য আমি এভাবে লিখে রেখেছি। আর এখানেও সেরকম সেমভাবে লিখে রেখেছি, যে সমস্ত প্যারেনকাইমা কলা জলের মধ্যে উদ্ভিদের ভাসতে সাহায্য করে তাদের এরেনকাইমা বলে। আর ফ্লেক্সিবল টিস্যু, ওই যে বললাম সফট মানে হচ্ছে প্যারেনকাইমা, ফ্লেক্সিবল মানে হচ্ছে কোলেনকাইমা, আর হার্ড মানে হচ্ছে মানে উদ্ভিদের কঠোরতা নিয়ে আসে হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু। এবার আমরা পড়বো স্ক্লেরেনকাইমা টিস্যু সম্পর্কে। তো চলো, স্কিরেনকাইমা হলো আরেক প্রকার স্থায়ী কলা। এই কলা উদ্ভিদকে অনমনীয় ও দৃঢ় থাকতে সাহায্য করে, মানে একদম হার্ড থাকতে সাহায্য করে। আমরা নারকেলের যে ছিবড়া দেখি তাতে এই কলা দ্বারাই তৈরি, মানে নারকেলের যে বাইরের অংশ হয় শক্ত, সেটা হচ্ছে স্কিরেনকাইমা কলা দিয়েই তৈরি। এই কলার কোষগুলো মৃত কোষ। এই এত হার্ড থাকার কারণ হচ্ছে এই কলাগুলো হচ্ছে বেশিরভাগই মৃত কোষ দিয়ে তৈরি। এই মৃত কোষের জন্য এই কলাগুলো এতটা পরিমাণে হার্ড থাকে এবং গাছকে শক্ত বা দৃঢ়তা প্রদান করে। লিগনিনের উপস্থিতির জন্য এদের কোষপ্রাচীরের মাঝে মাঝে স্থূল হয় এবং তাই কোষগুলো লম্বাটে এবং সরু দেখায়। এখানে একটা আছে লিগনিন,
লিগনিনের উপস্থিতির জন্যই এদের কোষপ্রাচীরের মাঝে মাঝে স্থূল হয়, কোষপ্রাচীর মাঝে মাঝে স্থূল হয় এবং তাই এই কোষগুলোকে লম্বাটে ও সরু দেখায়। লম্বাটে ও সরু কেন দেখায়? স্কেরেনকাইমা কলার কোষগুলোকে লম্বাটে ও সরু কেন দেখায়? লিগনিনের উপস্থিতির জন্য। এখানে একটা পয়েন্ট আছে। এবার হচ্ছে এদের কোষপ্রাচীর এতটাই স্থূল হয় যে কোষগুলোর ভেতরে কোনো ফাঁকা স্থান থাকে না, মানে এতটাই স্থূল হয় যে এদের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকে না। ফাঁকা স্থান না থাকার কারণে এরা পুরো একদম জমাট বেঁধে একসাথে জমাট বেঁধে থাকে। জমাট বেঁধে থাকার কারণে এদের একদম এত হার্ড টাইপের হয়। আর প্যারেনকাইমাতে কী হয়েছিল, এরা ফাঁক ফাঁকভাবে অবস্থান করেছিল, যার কারণে ওটা পাতলা পাতলা ছিল, একদম সফট ছিল। এই সব কলা উদ্ভিদের কাণ্ডের নালিকা বান্ডিলকে ঘিরে পাতার শিরা উপশিরায় এবং বীজ ও বাদামের শক্ত আবরণীতে অবস্থান করে এবং উদ্ভিদ অঙ্গগুলোকে দৃঢ়তা প্রদান করে। এখানে বলবে তোমাকে যে স্কেরেনকাইমা কোথায় পাওয়া যায়, তখন তোমাকে বলতে হবে উদ্ভিদের কাণ্ডের নালিকা বান্ডিলকে ঘিরে পাতার শিরা উপশিরায় এবং বীজ ও বাদামের শক্ত আবরণীতে অবস্থান করে স্কেরেনকাইমা টিস্যু, এবং যে উদ্ভিদ আছে তাকে দৃঢ়তা মানে শক্ত প্রদান করে। এবার নেক্সট, উদ্ভিদের সমগ্র দেহতলটি যে আবরণী দ্বারা আবৃত থাকে তাকেই বলা হয় এপিডার্মিস। মানে বাইরের যে অংশটা, মানে যেটাকে আমরা বহিত্বক বলছি, সেটাকেই বলা হচ্ছে এপিডার্মিস। কখনো কখনো উদ্ভিদের বায়বীয় অংশে উপস্থিত বহিত্বকীয় কোষগুলো প্রায়শই মোম জাতীয় জল প্রতিরোধক পদার্থ নিঃসরণ করে। এই জল নিরোধক স্তরটি উদ্ভিদ দেহ থেকে জলের অপচয় রোধ করতে, মানে জল যাতে বেরিয়ে না যায়, উদ্ভিদকে বাহ্যিক আঘাত মানে বাইরের যে আঘাত আছে সেটা থেকে এবং পরজীবী যে ছত্রাক আছে সেই আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য এই মোম জাতীয় প্রতিরোধক পদার্থ নিঃসরণ হয়। কোন উদ্ভিদে? যে সমস্ত উদ্ভিদ মানে তোমার ওই যে রাজস্থান বা মরুভূমি অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ থাকে সেই সমস্ত উদ্ভিদে কি হয় যে তারা মানে মরুভূমি অঞ্চলে তো তোমার জলের খুবই সংকট দেখা যায়, সেখানে দেখবে সেখানকার গাছ কেটে মানে মানুষজন জল সংগ্রহ করে জলটা খায়। তো তারা যে জলটা সংগ্রহ করে রাখে মানে নর্মালি কি হয়, নর্মালি আমাদের এখানকার গাছগুলো তাদের ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তাদের মধ্যে যে অতিরিক্ত জল থাকে সেগুলো বাতাসের সাথে মিশিয়ে দেয়। গাছের যে দেহ আছে, দেহ থেকে দেখবে ছোট ছোট বুদবুদ করে জল থাকে, তো সেগুলো বায়বীয় প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো বাতাসের সাথে মিশে যায়। তো এখানকার উদ্ভিদে কি হয়, মানে মরুভূমির উদ্ভিদে কি হয়, মরুভূমির উদ্ভিদে হচ্ছে জল এক ফোঁটাও বেরোয় না। কেন বেরোয় না? এই মোম জাতীয় জল প্রতিরোধক পদার্থ নিঃসরণ করে। এই মোম জাতীয় জল প্রতিরোধক পদার্থের নামটা কি জানো? এই মোম জাতীয় জল প্রতিরোধক পদার্থের নাম হচ্ছে কিউটিকল, যা কিউটিন দ্বারা গঠিত। কিউটিকল হচ্ছে মোম জাতীয় পদার্থ, যেটা দেওয়া থাকলে পরে উদ্ভিদ দেহ থেকে এক ফোঁটাও জল বাইরে বেরিয়ে যাবে না ব্যাপন প্রক্রিয়ায়। এই কিউটিকল হচ্ছে কিউটিন দ্বারা গঠিত। তো চলো নেক্সট আসা যাক। বেশিরভাগ বহিত্বকীয় কোষই তুলনামূলকভাবে চ্যাপ্টা হয়। প্রায়শই এদের বাহ্যিক এবং পার্শ্বীয় প্রাচীর অভ্যন্তরীণ প্রাচীরের তুলনায় পুরু হয়। আমরা পাতার বহিত্বকের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট ছিদ্র পর্যবেক্ষণ করতে পারি। এই সব ছিদ্রকে বলা হয় পত্ররন্ধ্র। মানে যেই পাতার বাইরে দেখবে খালি চোখে দেখা যায় না, সেগুলো মানে ছোট ছোট ছিদ্র থাকে যেগুলো দিয়ে জল আদান প্রদান হয়, সেটাকেই বলে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র বৃক্কের আকৃতির, মানে এই পত্ররন্ধ্রটা আকৃতি কীরকম হয়? পত্ররন্ধ্র বৃক্কের আকৃতির দুটি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। এদের রক্ষী কোষ বা প্রহরী কোষ বলে। পত্ররন্ধ্রের বৃক্কের আকৃতির দুটি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে, এদের রক্ষী কোষ বা প্রহরী কোষ বলে বা গার্ড সেল বলে। এরা বায়ুমণ্ডল এবং উদ্ভিদের মধ্যে গ্যাসীয় আদান প্রদানে সক্রিয় ভূমিকা পালন করে। বুঝতে পেরেছ? পত্ররন্ধ্রের মধ্যে বৃক্কের আকৃতির দুটি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে, এদের রক্ষী কোষ বা প্রহরী কোষ বলে। এরা বায়ুমণ্ডলীয় এবং উদ্ভিদের মধ্যে গ্যাসীয় আদান প্রদান সক্রিয় ভূমিকা পালন করে। উদ্ভিদের বাষ্পমোচন জলীয় বাষ্প হিসাবে জলের নির্গমন পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে। ওই যে বললাম উদ্ভিদের বাষ্পমোচন মানে অতিরিক্ত পরিমাণ জল উদ্ভিদ দেহে হয়ে গেলে সেটা বেরিয়ে যায়। তো কি প্রক্রিয়া বেরোয়? পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার প্রসেসকেই বলা হয় কিন্তু বাষ্পমোচন। এখানে বলা হয়েছে উদ্ভিদের বাষ্পমোচন পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে। বাষ্পমোচন মানে হচ্ছে জল বেরিয়ে যাওয়া। জল শোষণে সহায়ক মূলের বহিত্বকীয় কোষগুলো থেকে সাধারণত
লম্বা চুলের মতো কতকগুলো অংশ নির্গত হয়, মানে মূল থেকে জল শোষণের জন্য এরকম ছোট 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 চুলের মতো বেরোয়। এরা মূলের সমগ্র শোষণতলের যথেষ্ট বৃদ্ধি ঘটায়। মরু অঞ্চলের উদ্ভিদের, মরু অঞ্চল মানে তোমার মরুভূমি অঞ্চলের উদ্ভিদের মতো কিছু কিছু উদ্ভিদের বহিত্বকের উপরিভাগ কিউটিন জল প্রতিরোধী রাসায়নিক পদার্থ নামক মোম জাতীয় পদার্থের পুরো আবরণে আবৃত থাকে। এটাই তোমাদের আমি আগের পেজে বললাম। কর্টেক্সে উপস্থিত একফালি গৌণ ভাজক কলা কিছু কোষ স্তর তৈরি করে। এই কোষ স্তর থেকেই কর্ক গঠিত হয়। কর্ক মানে হচ্ছে এই দেখো, যে তোমার বড় বড় বৃক্ষে দেখবে যেগুলো ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, মানে তোমার কি বলবো, বট গাছ টাইপের, মানে এরকম টাইপের গাছ আছে যে এরকম দেখা যায়, এরকম যে একটা একটা করে ছেড়ে চলে আসে, যেগুলো দারচিনি হয়, বুঝতে পারবে নিশ্চয়ই, দারচিনি, সেগুলোকেই বলা হচ্ছে কর্ক। কর্কের কোষগুলো মৃত কোষ, মানে কর্কের কোষগুলো কী কোষ? মৃত কোষ। কোষান্তর স্থানবিহীন ও ঘন সন্নিবিশিষ্টভাবে সজ্জিত। এদের প্রাচীরে সুবেরিনও থাকে, যার জন্য এদের কোষপ্রাচীর গ্যাস ও জল অভেদ্য। কর্কে কি থাকে? এদের প্রাচীরে থাকে সুবেরিন, যার কারণে গ্যাস এবং জল অভেদ্য, গ্যাস এবং জল ভেদ করে যেতে পারে না, তার কারণেই এগুলো ছেড়ে ছেড়ে পড়ে যায়, মৃত কোষ এগুলো। তাহলে তোমরা বুঝে গেলে নিশ্চয়ই, ফার্স্ট হচ্ছে প্যারেনকাইমা, তারপরে হচ্ছে কোলেনকাইমা, তারপরে হচ্ছে স্কেরেনকাইমা, আর প্যারেনকাইমার মধ্যে হচ্ছে ক্লেরেনকাইমা এবং এরেনকাইমা। বাস এইটুকুই বোঝার জিনিস ছিল এখানে। তারপরে হচ্ছে জটিল স্থায়ী কলা, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, আলাদাভাবে একই প্রকার নির্দিষ্ট কোষগুচ্ছের সমন্বয়ে গঠিত। আলাদাভাবে একই প্রকারের নির্দিষ্ট কোষগুচ্ছের সমন্বয়ে গঠিত, মানে একই প্রকার কোষ কিন্তু আলাদাভাবে, মানে আলাদা কাজ করে আর কি। এই ধরনের কলাগুলোকে সরল স্থায়ী কলা বলে। সরল স্থায়ী কলা মানে আগের কথাটা বলছি। এবার হচ্ছে জটিল স্থায়ী কলাগুলো আবার একাধিক ধরনের কোষের সমন্বয়ে গঠিত, মানে অপোজিট। সরল স্থায়ী কলায় কি হয়? আলাদাভাবে একই প্রকারের নির্দিষ্ট কোষগুচ্ছের সমন্বয়ে গঠিত। ওই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেরেনকাইমা, এগুলো হচ্ছে একই প্রকার কোষ কিন্তু আলাদাভাবে কাজ করে। আর এখানে কি বলছে? জটিল স্থায়ী কলায় কি বলছে? জটিল স্থায়ী কলাগুলো আবার একাধিক ধরনের কোষের সমন্বয়ে গঠিত। জটিল স্থায়ী কলাগুলো কিন্তু একই ধরনের কোষ নিয়ে গঠিত নয়, জটিল স্থায়ী কলাগুলো কিন্তু আলাদা ধরনের কোষের সমন্বয়ে গঠিত। তো এই জটিল স্থায়ী কলার প্রথম হচ্ছে জাইলেম আর সেকেন্ড হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেম এবং ফ্লোয়েম হলো এই ধরনের জটিল কলার উদাহরণ। তার মানে হলো তোমার যে সিম্পল পার্মানেন্ট টিস্যু ছিল, সিম্পল পার্মানেন্ট টিস্যুর মধ্যে হয়ে যাচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেরেনকাইমা, আর প্যারেনকাইমার মধ্যে হয়ে যাচ্ছে ক্লোরেনকাইমা আর এরেনকাইমা। আর এইদিকে কি হয়ে যাচ্ছে? কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর মধ্যে কি হয়ে যাচ্ছে? জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। তো এবার জাইলেম অ্যান্ড ফ্লোয়েমের কাজ কি সেটা দেখা যাক। এরা উভয়ই নালিকা বান্ডিল গঠন করে, মানে একটা নলের মাধ্যমে যায় আর কি, নালিকা বান্ডিল গঠন করে এবং সংবহন কলা হিসেবে কাজ করে। সংবহন কলার উপস্থিতি জটিল গঠন বিশিষ্ট উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য। এই কারণেই কোনো জটিল গঠন বিশিষ্ট উদ্ভিদ স্থলজ পরিবেশে বেঁচে থাকতে পারে। নেক্সট, জাইলেম কলা আর ফ্লোয়েম কলা। জাইলেম কলা ট্র্যাকিড, জাইলেম বাহিকা, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু নিয়ে গঠিত। তো এখানে বলে দেবে জাইলেম কলা কী নিয়ে গঠিত। তো জাইলেম কলা ট্র্যাকিড, জাইলেম বাহিকা, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু নিয়ে গঠিত। ট্র্যাকিড এবং জাইলেম বাহিকা পুরু কোষপ্রাচীর বিশিষ্ট হয় এবং পরিণতির সাথে সাথে এদের বেশিরভাগ কোষই মৃত কোষে পরিণত হয়। ট্র্যাকিড এবং জাইলেম বাহিকা পুরু কোষপ্রাচীর বিশিষ্ট হয় এবং পরিণতির সাথে সাথে বেশিরভাগ কোষই মৃত কোষে পরিণত হয়। ট্র্যাকিড এবং জাইলেম বাহিকা নলাকার এবং এরা জল ও খনিজ লবণের ঊর্ধ্বমুখী পরিবহন বা উৎস্রোতে সাহায্য করে। প্যারেনকাইমা কলা খাদ্য সঞ্চয় করে রাখে। তাহলে এখানে মেন পয়েন্ট কি হয়ে যাচ্ছে? এই যে জাইলেম কলা হচ্ছে তোমাদের জল
এবং খনিজ লবণের ঊর্ধ্বমুখী পরিবহন বা উৎস্রোতে সাহায্য করে। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার বলছি এখানে প্যারেনকাইমা কলা খাদ্য সঞ্চয় করে রাখে, কারণ প্যারেনকাইমা কলাই তো অধিকাংশ আছে, প্যারেনকাইমা কলারই তো ভাগ বেশি, তো প্যারেনকাইমা কলাতেই খাদ্য সঞ্চয় হয়ে থাকে। জাইলেম তন্তু উদ্ভিদকে মুখ্যত যান্ত্রিক সহায়তা প্রদান করে। এবার আসে ফ্লোয়েম কলা। ফ্লোয়েম কলাও সেম। ফ্লোয়েম কলা 5 প্রকারের কোষের সমন্বয়ে গঠিত। এরা হলো শিবকোষ, শিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম তন্তু এবং ফ্লোয়েম প্যারেনকাইমা। শিবনল ছিদ্রযুক্ত প্রাচীর বিশিষ্ট নলাকার কোষ। শিবনল কীরকম টাইপের কোষ? শিবনল হচ্ছে ছিদ্রযুক্ত প্রাচীর বিশিষ্ট নলাকার কোষ। আর ফ্লোয়েম কলা পাতা থেকে, জাইলেম কলা কী করে? জাইলেম কলা হচ্ছে মাটির নিচে থেকে জল এবং খনিজ পদার্থ যেগুলো আছে সেগুলো বহন করে নিয়ে গিয়ে উদ্ভিদের যে সমস্ত কাণ্ডে বা অঙ্গে লাগা দরকার সেই সমস্ত অঙ্গেও পাঠায়। আর ফ্লোয়েম কলা হচ্ছে পাতা থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে খাদ্য পরিবহন করে। কারণ তোমরা তো জানোই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের পাতায় খাদ্য উৎপন্ন হয়, তো সেই খাদ্য পাতা থেকে ফ্লোয়েম কলার মাধ্যমে বাহিত হয়। গৌণ ভাজক কলা, এই যে আমি বলেছিলাম যে আমি ইংলিশ বাংলা মানে একটু কম্পেয়ার করে চলি, কারণ বাংলাতে ইংলিশে প্রবলেম হয়। তো গৌণ ভাজক কলা এটা না দিতেও পারে, তোমাকে দিয়ে দিতে পারে সেকেন্ডারি মেরিস্টেমেটিক, তো তোমাকে এটাও জানতে হবে, তোমাকে এটাও জানতে হবে, সেই জন্য আমি লিখে রেখেছি আর কি। গৌণ ভাজক কলাকে বলছে সেকেন্ডারি মেরিস্টেমেটিক। আর এটা তো আমি তোমাদের পড়ালাম, আমার মনে রাখার জন্য আমি এটা করে রেখেছি। স্কেরেনকাইমাতে লিগনিনের উপস্থিতির জন্য হাড় থাকে। আর কর্ক মানে হচ্ছে গাছের ছাল, সুবেরিন থাকে যার জন্য জল এবং গ্যাসীয় পদার্থ ভেদ করতে পারে না। এগুলো আমার নিজের মনে রাখার জন্য আমি আলাদা করে লিখে রেখেছি। তো এইটুকুই ছিল আমাদের উদ্ভিদ কলার চ্যাপ্টার। এইটুকুর মধ্যেই যতটা পরিমাণ কোশ্চেন আছে সমস্ত পরিমাণ কোশ্চেন আরআরবি করে। এই চ্যাপ্টারটা যেটা পড়ালাম সেটা তুমি এবার যে এএলপির পরীক্ষা হয়েছে অ্যান্ড যে টেকনিশিয়ান পরীক্ষা রয়েছে সেগুলোর যদি কোশ্চেন তোমার কাছে থেকে থাকে তাহলে সেগুলো তুমি দেখতে পারো। দেখে তুমি দেখবে যে এই চ্যাপ্টারে যতগুলো কোশ্চেন আছে সেগুলো আমি সব হাইলাইট করা আছে এবং সবই তোমাদের বললাম। তোমরা যেগুলো পারবে, মানে তোমরা যদি পারো তাহলে একটা খাতা করে সেগুলো নোটস করে নিও আর এইরকমভাবে পড়ো, দেখবে তোমাদের সায়েন্সটা একদম পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো একটা চ্যাপ্টারের তোমরা আবেদন করেছিলে, তার জন্য আমি এই চ্যাপ্টারটা নিয়ে এলাম। তো তোমাদের কেমন লেগেছে আমার এই চ্যাপ্টারটা বা আমার পড়ানো নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানাবে। কমেন্ট বক্সে জানালে আমি একটু ভিডিও বানাতে একটু বেশি উৎসাহিত হই। অনেকের বাজে কমেন্ট থাকে কিন্তু আমি সেগুলো ইগনোর করি, জাস্ট ভালো কমেন্টগুলো পড়ি। যেমন আগের একটা ভিডিওতে যে একটা 99% আমি ভালো কমেন্ট পেয়েছি, একটা আমি খারাপ কমেন্ট পেয়েছি, কিন্তু একটাতে কি যায় আসে, 99% লোক আমাকে সাপোর্ট করে। তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।